আজকের আলোচনায় আমরা শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার একদম শেষ মুহূর্তগুলো দেখব, বিশেষ করে ৪ আর ৫ আগস্ট ২০২৪। হ্যাঁ, আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কিছু জমা দেওয়া কাগজপত্রের ভিত্তিতে কথা বলবো। ঠিক, আমাদের লক্ষ্য হল ওই নথিগুলোতে যে উত্তেজনার কথা বলা হয়েছে, যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা এসেছে, সেগুলো একটু তুলে ধরা। তবে মনে রাখতে হবে, এটা কিন্তু একটা নির্দিষ্ট আইনি প্রেক্ষাপটে ঘটনার উপস্থাপনা। অবশ্যই এই নথিগুলো আসলে শেখ হাসিনার পদত্যাগের আগের শেষ ৪৮ ঘণ্টার একটা চিত্র দেয়, মানে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে। প্রসিকিউশনের ভাষ্য যদি দেখি, সেখানে অভিযোগ করা হচ্ছে যে তিনি ক্ষমতা ধরে রাখার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন। আর এই কাগজপত্রে তো কিছু বেশ চমকে দেওয়ার মতো তথ্য উঠে এসেছে, যেমন ক্ষমতা ছাড়ার পরামর্শ শুনে তার প্রতিক্রিয়া, পরিবারের সদস্যদের ভূমিকা। আচ্ছা, তাহলে শুরু করা যাক ৪ আগস্ট দিয়ে। প্রসিকিউশনের নথিতে বলছে, সেদিন দুপুরে স্পিকার শিরিন শারমিন চৌধুরী গণভবনে গিয়েছিলেন। হ্যাঁ, প্রসিকিউশনের নথি অনুযায়ী স্পিকার গেছিলেন। তিনি আওয়ামী লীগের কিছু নেতার বার্তা নিয়ে যান আর কি। প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করার। আচ্ছা। আর নথিতে যা বলা হয়েছে তা বেশ ইন্টারেস্টিং। শেখ হাসিনা নাকি প্রথমে রাজিও হয়ে গেছিলেন। প্রথমে রাজি, কিন্তু তারপরে আবার মত পাল্টে ফেললেন। এই ব্যাপারটা কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে? প্রসিকিউশন দাবি করছে, ঠিক তখনই গণভবনে ওবায়দুল কাদের আর মোহাম্মদ আলী আরাফাত, মানে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী, তারা উপস্থিত ছিলেন। আর তারা নাকি এর তীব্র বিরোধিতা করেন। তাদের আপত্তিতেই শেখ হাসিনা তার আগের সিদ্ধান্ত থেকে সরে আসেন। প্রসিকিউশন অন্তত এটাই বলছে। এরপর থেকেই আসলে পরিস্থিতি আরও জটিল হতে থাকে। তার মানে দাঁড়াচ্ছে, দিনের বেলার এই নাটকীয়তার পর রাতটা আরও বেশি থমথমে ছিল। ৪ আগস্ট রাতের বৈঠকের ব্যাপারে নথিতে কি আছে? দেখুন, প্রসিকিউশনের দাখিল করা নথি বলছে ৪ আগস্ট রাত প্রায় ১০টা নাগাদ গণভবনে একটা খুব গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে অনেকেই ছিলেন, যেমন শেখ হাসিনার বোন শেখ রেহানা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, ৩ বাহিনীর প্রধান, আইজিপি, প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, এরকম বেশ কয়েকজন। মূল আলোচনা কি ছিল? মূল আলোচ্য বিষয় ছিল পরদিন, মানে ৫ আগস্ট, আন্দোলন কিভাবে দমন করা হবে। সেখানে কি পদত্যাগের কথা আবার উঠেছিল? আর তখন প্রতিক্রিয়া কেমন ছিল? নথিতে উল্লেখ আছে যে প্রসঙ্গটা উঠলে শেখ হাসিনা বেশ রেগে যান। বলেন যে যা হবার হবে, তিনি ক্ষমতা ছাড়বেন না। স্পষ্টতই তিনি খুব দৃঢ় অবস্থানে ছিলেন। শুধু তাই না, অভিযোগ করা হয়েছে তিনি তৎকালীন সেনাপ্রধানকে আরও কঠোর হতে নির্দেশ দেন। এমনকি নথিতে তারেক সিদ্দিকীর একটা বিতর্কিত পরামর্শের কথাও বলা হয়েছে। কি সেটা? যে সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোক মেরে ফেললেই নাকি বিক্ষোভকারীরা চলে যাবে, এরকম একটা কথা। এটা তো সাংঘাতিক অভিযোগ। হ্যাঁ, প্রসিকিউশন এখানে একটা গ্যাং অফ 4 এর কথাও বলছে। কাদের? আনিসুল হক, সালমান এফ রহমান আর আসাদুজ্জামান খান কামাল। প্রসিকিউশনের দাবি, এদের প্রভাবেই নাকি শেখ হাসিনা এত কঠোর অবস্থানে চলে যান। এই ধরনের নির্দেশের অভিযোগ যদি সত্যি হয়, তাহলে তো এটা সংকটকালে রাষ্ট্রের চরমপন্থা নেওয়ার ঝুঁকিটাই সামনে আনে। আচ্ছা, এই টানাপোড়েন আর নির্দেশের পর ৫ই আগস্ট সকালে কি হলো? নথি কি বলছে? নথি অনুযায়ী ৫ আগস্ট সকালেও শেখ হাসিনা ৩ বাহিনী প্রধানকে আবার গণভবনে ডাকেন। সেখানে তিনি আবারও খুব কঠোরভাবে আন্দোলন দমনের নির্দেশ দেন। এবারও? হ্যাঁ, তিনি পুলিশের কাজের প্রশংসা করেন, কিন্তু সেনাবাহিনীর কাজে নাকি অসন্তোষ প্রকাশ করেন। অভিযোগটা ছিল এরকম যে সেনাবাহিনী ঢাকায় এত মানুষ ঢুকতে দিল কেন, কেন আটকালো না। পরিস্থিতি তাহলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝতে পারছিলেন? হয়তো এরপরই তো চূড়ান্ত মুহূর্তগুলো আসে, যখন পদত্যাগ করতেই হয়। সেই সময়কার পরিস্থিতি নিয়ে প্রসিকিউশনের বিবরণে কি আছে? নিশ্চয়ই খুব নাটকীয় ছিল। হ্যাঁ, প্রসিকিউশনের কাগজপত্রে সেই মুহূর্তের বিবরণ দেওয়া আছে। বলা হচ্ছে, যখন সামরিক কর্মকর্তারা তাকে বোঝাতে চেষ্টা করেন যে ক্ষমতা ছাড়া এখন আর উপায় নেই, তখন তিনি নাকি সাংঘাতিক প্রতিক্রিয়া দেখান। কিরকম? নথিতে কোট করে বলা হয়েছে, তিনি নাকি বলেন, তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। এতটাই তীব্র? হ্যাঁ, এমনকি তার বোন শেখ রেহানা তার পা জড়িয়ে ধরে অনুরোধ করার পরেও তিনি নাকি রাজি হননি।
অবশেষে ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে দীর্ঘক্ষণ ফোনে কথা বলার পর তিনি পদত্যাগে রাজি হন। প্রসিকিউশন এটাই দাবি করছে। তার মানে প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত, এমনকি প্রয়োজনে বলপ্রয়োগ বা হত্যাকাণ্ড চালিয়ে হলেও তিনি ক্ষমতায় থাকতে চেয়েছেন। তাহলে প্রসিকিউশনের নথি অনুযায়ী যে ছবিটা আমরা পাচ্ছি সেটা হলো পদত্যাগের আগ পর্যন্ত ক্ষমতা ধরে রাখার একটা প্রবল চেষ্টা ছিল, আর গণভবনে একটা রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে বিভিন্ন ব্যক্তির প্রভাব, চাপ, পরামর্শ এগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। ঠিক তাই। এই বিবরণ যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে এটা ক্ষমতার কেন্দ্রে চরম সংকটের সময়কার টানাপোড়েনটা তুলে ধরে। বিভিন্ন গোষ্ঠীর চাপ, সিদ্ধান্ত নেওয়ার জটিলতা, মনস্তাত্ত্বিক দিক সবই সামনে আসে। বিশেষ করে প্রসিকিউশনের নথিতে যেভাবে সামরিক বাহিনী আর পরিবারের ঘনিষ্ঠদের ভূমিকার কথা বলা হয়েছে, সেটা খুব তাৎপর্যপূর্ণ। সত্যি, প্রসিকিউশনে দেওয়ার এই বিবরণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে আর চরম সংকটে একজন নেতার মনস্তত্ত্ব নিয়ে অনেক গভীর প্রশ্ন তুলে দেয়, তাই না? অবশ্যই। এই প্রশ্নগুলো নিয়ে হয়তো ভবিষ্যতে আরও অনেক বিশ্লেষণ হবে। নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে আরও ভাবনার অবকাশ রয়েছে।